দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের স্বল্পোন্নত দেশের যেই অংশ হিসেবে বাংলাদেশ আছে, সেখান থেকে উত্তরণের দিন ঘনিয়ে আসছে। আমরা 2026 সালের শেষে নভেম্বর মাসে আমরা এই গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার কথা, এবং সেই গ্রুপ থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে আন্তর্জাতিক পর্যায়ে যে বিভিন্ন ধরনের সুবিধা এই দেশগুলোকে দেওয়া হয়, সেই সুবিধা হয়তো একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা আর পাবো না। বিশেষ করে আমাদের যে বাজার সুবিধা আছে এবং অন্যান্য সুবিধা আছে, বড় জোর কোনটা সেই সময়ই শেষ হয়ে যাবে, কোনো সময়টা 3 বছর পরে শেষ হয়ে যাবে। সেই আলোচনাটা একটা বড় আলোচনা ছিল, এবং আমাদের দেশের যে বিভিন্ন গোষ্ঠী আছে, বিশেষ করে ব্যবসায়ী গোষ্ঠী আছেন, তারা বলছেন যে এই ধরনের যেই একটা উত্তরণের পথ, এটাকে আমাদের বিলম্বিত করে আবেদন করা উচিত। জাতিসংঘে এই বিষয়টি কাজ হয় এবং সেখানে বাংলাদেশ যেন সে আবেদন করেন যে আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক যে উত্তরণ হচ্ছে সেটাকে মাথায় নিয়ে এটাকে পিছিয়ে দেওয়া উচিত, যেন আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। তারা 6 বছর চেয়েছেন, সরকারের পক্ষ থেকে কোনো ক্ষেত্রে বলা হয়েছিল যে 3 বছরের জন্য বিবেচনা করলেও করা যেতে পারে। এই প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করছি। আমার সাথে দুজন অতিথি আছেন আলোচনার জন্য। আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি গবেষণা পরিচালক বাংলাদেশের সরকারি গবেষণা প্রতিষ্ঠান BISS এর, এবং একই সাথে আমাদের সাথে আছেন ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক রেফাতুল্লাহ মৃধা। অনেক ধন্যবাদ আপনাকেও যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনাটা শুরু করছি। আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা প্রতিবেদন দেখে তারপর আলোচনা শুরু করব। আপনারা প্রতিবেদনটি দেখে আসুন। স্বল্পোন্নত দেশের বা LDC তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই মুহূর্তে LDC থেকে উত্তরণ হলে রপ্তানি খাত সহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের এই দাবির প্রেক্ষিতে LDCর উত্তরণের বিষয়টি নতুন করে আবারও আলোচনায় এসেছে। LDC উত্তরণের সময় পেছানো কতটা যৌক্তিক বা বাস্তবসম্মত তা নিয়ে নানান মতামত দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করার জন্য কি কি যৌক্তিক কারণ রয়েছে? সরকার চাইলেই কি সময় পেছাতে পারবে? এমন প্রশ্ন সামনে এসেছে। কারণ গত মার্চে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ 2026 সালে LDC থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে। গত 8 বছরের নানান প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের 24 নভেম্বর LDC থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সেই হিসেবে LDC থেকে উত্তরণের বাংলাদেশের সামনে সময় রয়েছে 15 মাসের কিছুটা বেশি। এই সময়ে এসে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে। তবে সরকার বলছে LDC থেকে উত্তরণ নির্ধারিত সময়ই হবে। ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে হয়েছে একাধিকবার বৈঠক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 3 বছর পিছিয়ে গেলে এবং নির্বাচিত সরকার দায়িত্বে এলে কি বিদ্যুৎ সমস্যা, যানজট সমস্যা এসব সমাধান হয়ে যাবে? অর্থনীতিবিদদের মতে LDC উত্তরণের সময় পেছানোর জন্য বাংলাদেশের যৌক্তিক কারণ থাকতে হবে। 8 বছর সময় পাওয়ার পরও প্রস্তুত নয়, এই কারণ দেখিয়ে সময় পেছানো যাবে না। তাদের মতে বাংলাদেশের এখন সব মনোযোগ দেওয়া উচিত মসৃণ উত্তরণ কৌশলে, STS এর দিকে। এজন্য শিল্প উৎপাদক, ওষুধ খাত ও কৃষি খাতের উদ্যোক্তাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা উচিত। এই মুহূর্তে 3টি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তা হচ্ছে অর্থনীতিতে বৈচিত্র্য আনা, শ্রম ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। যেই বিষয়টি নিয়ে আমরা বলছিলাম, LDC থেকে উত্তরণ, এইটা মোটামুটি বেশ অনেক কয়েক বছর আগের কথা, যখন আমাদের মোটামুটি দিন তারিখ স্থির হয়ে গেছে। বরং কোভিড আসার পরে 2018 সালে আমরা প্রথম এটার যে ক্রাইটেরিয়া এটা মিট করেছি। কোভিড আসার পরে এটাকে 2 বছর আরও পিছানো হয়েছে। নর্মাল সময় থাকলে 24 নভেম্বরে আসলে আমরা বের হয়ে যেতাম, এখন 26 নভেম্বর।
এবং যে বাজার সুবিধাগুলো হয়তো আমাদের যে বড় বাজার আছে ইউরোপিয়ান বাজার, এবং এখন জাপান বলেছেন যে ওনারাও 3 বছরের দিবেন, হলে আমরা আমাদের মূল যে রপ্তানির বাজার এখান থেকে আমরা হয়তো 2029 পর্যন্ত আমরা সুবিধা পাবো। ইউরোপিয়ান ইউনিয়ন, জাপানও এখন বলেছে, যুক্তরাজ্য বলেছে এটা হবে, কিন্তু আরও বিলম্ব করার কথা বলা হচ্ছে। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো না, এবং একটা বড় এর ক্ষেত্রে মানে যে যুক্তিটা দেওয়া হয় সেটা হলো আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন ভালো না। কিন্তু এই প্রেক্ষিতে বাংলাদেশের সাথে যে এখন জাতিসংঘের আলোচনা চলছে, যার অংশ হিসেবে জাতিসংঘ থেকে একটা দল এখানে এসছেন, তারাও এই আলোচনা করছেন। বাংলাদেশের পক্ষ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে পরিস্থিতি ব্যাখ্যা করে, যেটা সাধারণ রিপোর্ট। সার্বিকভাবে আপনি কি দেখছেন, কোনগুলো যুক্তি আসলে কে বলছেন, কেন বলছেন, এবং সরকারের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতির কথা হচ্ছে? বিভিন্ন গবেষণায় যেটা বের হয়ে আসছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশের যা এক্সপোর্ট হয় এখন, যা রপ্তানি হয়, এর 73%ই হচ্ছে আপনার এলডিসি রিলেটেড। মানে আমরা এলডিসি যে সুবিধাটা পাই সেটা ব্যবহার করে হয়, অর্থাৎ 100 টাকা এক্সপোর্ট করলে আমার 73 টাকায় আসলে এই হিসেবে, বা 73 টাকার রপ্তানি এই সুবিধার আওতায় আমরা করি, এই সুবিধার আওতায় আসে। আর আমরা বর্তমানে 38টা দেশে এটা পাই, সব মিলিয়ে। আর কিছু ব্লক আছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে সাফটার আন্ডারে WTOর যে রিসার্চ, সেখানে বলছে যে প্রথম বছরই হলো বাংলাদেশের 8 বিলিয়নের মতো এক্সপোর্ট এফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে, যেটার পরিমাণ হয়তো 14%, 14%-এর মতো টোটাল এক্সপোর্টে। সো এইগুলি হলো প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমাদের কিছু সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমরা 2029 সন পর্যন্ত পাবো এই ফেসিলিটি, তারা 3 বছরের গ্রাজুয়েশনের দিছে, সুযোগ আছে প্রিপারেশন হিসেবে। তারপরে হচ্ছে জাপান যেটা ঘোষণা করলো 3 বছর দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন 3 বছর, যুক্তরাজ্য যেটা, অস্ট্রেলিয়া, কানাডা, তারা কন্টিনিউ করবে। কিন্তু কথা হচ্ছে যে আপনার সব মিলিয়ে যদি আমি 2029 পর্যন্ত ধরি যে তারা সুবিধা দেবে, তাহলে 29-এর পরে কি হবে? প্রশ্নটা হলো এই জায়গায় যে 29-এর পরে আমরা কি প্রস্তুতি নিতে পারবো? 29 পর্যন্ত ধরে রাখেন যে কম বেশি আমরা ভালো সাস্টেন করব, যদিও বড় বাজারটাই তখন থাকবে। যদিও এখন ভারতও বেশ একটা রপ্তানি করছে, আমরা চীনেও কিছুটা আছে। এই ধরনের বাজারগুলো 26-এর পরে বন্ধ হয়ে যাওয়ার কথা, যদি না নতুন করে কিছু কোনো আমাদেরকে অ্যালাউ করে। তারপরেও আমরা 2029 পর্যন্ত মোর অর লেস ওকে। 2029-এর পরে কি হবে আমাদের হিসেবটা এই জায়গাটার জন্যই বাংলাদেশের যে বিজনেস কমিউনিটি আছেন, তারা বলছেন যে আমাদের এটা এক্সটেনশন দরকার। এক্সটেনশন এই কারণে দরকার যে প্রস্তুতির ব্যাপার আছে। এখন কেন এই কথাটা আসলো যে প্রস্তুতির দরকার আছে? প্রস্তুতিটা ওনাদের যুক্তিগুলো কি? প্রস্তুতিটা 2 দিক থেকে নেওয়া দরকার। একটা হচ্ছে যে আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করেন, যে গ্লোবাল ইকোনমি হচ্ছে আপনার কোভিডের পরই হলো একটা সাপ্লাই চেনের মধ্যে একটা রিকভারি আসছে, ফুল রিকভারি কিন্তু হয় নাই। এইটা একটা, বাংলাদেশ যেহেতু গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে একটা অন্যতম প্লেয়ার, এখানে কিন্তু আপনার যেহেতু ফুল রিকভারি হয় নাই, সো এখানে একটা দুর্বলতা আছে আমাদের ডোমেস্টিক ইকোনমির মধ্যে। আমার সিগনিফিকেন্ট ইভেন্ট কি হয়েছে? পলিটিক্যাল আনরেস্ট হয়েছে, এখানে বড় ধরনের তার চেয়ে বড় কথা আমার ইকোনমি একটা ট্রাবলের মধ্যে দিয়ে গেছে। এখন যদি যেই ক্যাপাসিটি আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসের, সেখানে যদি 100% এনার্জি সাপ্লাই দিতে পারে, তাহলে এইসব প্রস্তুতিরও দরকার নেই। বাংলাদেশের এখন যে $40 বিলিয়ন এক্সপোর্ট বা $45 বিলিয়ন এক্সপোর্ট, এটা 1 বছরেই দেখবেন যে 60 বিলিয়নে চলে যাবে। ইট ইজ পসিবল। সো পটেনশিয়াল আছে এখানে, কিন্তু এনার্জিটা নাই। এনার্জি যদি সাপ্লাই এনশিওর করে তাহলে এটা আছে। আরেকটা হচ্ছে যে সরকারি প্রস্তুতির মধ্যে দেখেন যে ব্যাংকিং সেক্টর, আমাদের দেশে ব্যাংকিং সেক্টরটাকে খুব বেশি একটা ভালো অবস্থায় নাই। কিন্তু না এটা তো নিশ্চয়ই সবাই বুঝতে পারে। এনপিএল এর পরিমাণ আমরা বলি যে 6 লক্ষ কোটি টাকা, প্রায় 30%-এর উপরে চলে গেছে। হবে কিনা এটা নিয়ে আশঙ্কা আছে। ইন্টারেস্ট রেট ইজ ভেরি ভেরি হাই। এই সিচুয়েশনে আসলে
বিজনেসকে Business difficult কম্পিটিটিভ situation করা আছে। ভেরি ডিফিকাল্ট। নিঃসন্দেহে অর্থনীতি একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, অনেক ধরনের পুনর্গঠনের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু যেই বিষয়টা বড় আলোচনার ভিতরে থাকে আর কি এলডিসি গ্র্যাজুয়েশনের ভিতরে, সেটা হলো যে আমাদের প্রস্তুতি কতখানি, আর এই যেই পরিস্থিতিটা আছে এটা কতখানি এলডিসি উত্তরণের সাথে যুক্ত। এই মুহূর্তে আমি মনে করি যে ব্যবসায়ীরাই যেহেতু প্রাইমারি স্টেক হোল্ডার, তো এবং তারাই যেহেতু বলছেন, বিশেষ করে যে 15টা ব্যবসায়ী সংগঠন তারা বলেছেন যে আসলে 3 থেকে 6 বছর দরকার, মানে মিনিমাম 3 বছর দরকার, এটা হলো মূল কথা। এখন মানে আমি যদি খুব ব্রিফলি একটু দেখি যে যে সমস্ত টাস্কফোর্সগুলো হয়েছিল, মানে এই বিশেষ করে তারা সেগুলো কিন্তু মূলত মিনিস্ট্রিগুলো লিড করেছিল। মানে এখানে একদিকে হলো প্রাইমারি স্টেক হোল্ডার ব্যবসায়ীরা, কিন্তু এই কমিটিগুলো লিড করছেন হচ্ছে মিনিস্ট্রির গুলো, এবং সেখানকার সচিবেরা বা সিনিয়র সচিবেরা এটা উপস্থাপন করেছেন। আমাদের দেশের যে সংস্কৃতি সেটা হলো যে মিনিস্ট্রি যখন একটা কমিটি লিড করে তখন কিন্তু একটা সুন্দর রোজি পিকচার দেওয়া হয়, এবং আমরা দেখি পেশাদারি হয় না। হ্যাঁ, তো ওই যে অবস্থা, তো এরপর তো আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এই যে 24-এর যে গণঅভ্যুত্থান, এরপরে কিন্তু আমাদের অর্থনীতির প্রকৃত চিত্র বের হয়ে আসা শুরু হয়েছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ভগ্নদশা অর্থনীতির, বিভিন্ন খাতে দুর্বলতা, এবং দুর্বলতার কোনো শেষ নেই। এই অবস্থায় ব্যবসায়ীরা অনেকটা আর্তনাদ করছেন যে কিভাবে তারা আসলে এই ধাক্কাটা মোকাবেলা করবেন। তো এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় আরও কয়েকটি দিক আছে, সেটি হলো যে আমাদের যে ডেভেলপমেন্ট কোঅপারেশন, এখানে যে ওডিএ বা যে বৈদেশিক যে সহায়তা, সেই জায়গাতে তো বড় ধাক্কা আসবে। ইতিমধ্যেই কিন্তু আমরা শুরু করেছি হার্ড টার্ম লোন নেওয়া, যেটা যে এডিবি এআইআইবি থেকে যে আমরা লোনটা পাবো, তো সেখানে কিন্তু এরপরের যে লোনটা 1.5 বিলিয়ন, তো সেখানে কিন্তু হার্ড টার্ম অনেক চলে আসছে, তার কারণ তাদের প্রজেকশন অনুযায়ী কিন্তু যে বাংলাদেশ তো গ্র্যাজুয়েট করবে, তো সেইভাবে ধরে কিন্তু তারা হার্ড টার্ম লোন তৈরি করছে, এবং সেখানে আমাদের গ্রেস পিরিয়ড কম। তো ওই অবস্থায় কিন্তু আমাদের এই লোন নেওয়া কিন্তু খুব একটা সম্ভব হবে না, মানে খুব খুব প্রয়োজন না হলে তখন হয়তো আমরা লোন আর নেব না। আর আরেকটা জায়গা আছে, সেটা হলো যে বিভিন্ন রকম স্কলারশিপ, তো এখানে অ্যাক্সেসটা তো নীল হয়ে যাবে আমাদের যে গভর্নমেন্ট যারা পলিসি মেকার, তারপর আমাদের স্টুডেন্ট, তাদের যে একটা বিশেষ প্রায়োরিটি আছে এই এলডিসির হিসেবে, তো সেটা পাবো না। একটা বড় খাত আছে, সেটা হলো ফার্মাসিউটিক্যাল সেক্টর। সেইখানে কিন্তু আমরা আর সেই প্যাটেন্টেড মেডিসিন প্রডিউস করতে পারবো না, যার ফলে জনস্বাস্থ্য কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর এই মুহূর্তে আমরা $213 মিলিয়ন মতো এক্সপোর্ট করছি ফার্মাসিউটিক্যালের। সবচেয়ে কঠিন বাজারে কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা এই যে প্যাটেন্টেড মেডিসিনের প্রোডাকশনের ক্ষেত্রে কিছু সুবিধা পাচ্ছি। তো এখন অনেক সময় বলা হচ্ছে যে ক্যান্সার পেশেন্টদের যে মেডিসিন, সেটার দাম হয়ে যাবে 8 থেকে 10 গুণ বেশি। তো তখন কিভাবে আমাদের এই যে গরিব মানুষের এই মেডিসিন অ্যাক্সেস করবে? তো এগুলো অনেক রকমের সমস্যা আছে, একটা দুটো সমস্যা নয়। এটা কিন্তু শুধুমাত্র আমাদের আরএমজি সেক্টরের প্রবলেম নয়, এটা কিন্তু অর্থনীতির সমগ্র দিকের একটা সমস্যা। তো সেইগুলো কম্প্রিহেন্সিভলি দেখাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেইভাবেই আসলে আমাদের এটা প্রস্তুতির জায়গা থাকা উচিত। কিন্তু আমার মনে হচ্ছে যে যেহেতু ব্যবসায়ীরাই বলছেন, যারা এক্সপোর্টার, তারাই বলছেন যে তারা আসলে এত বড় চাপ নিতে পারবেন না এখনই। তো এই কারণেই বিষয়টা শেষ পর্যন্ত যে সরকার গুরুত্ব দিয়েছে, এবং যে কমার্স মিনিস্ট্রি যে বলেছে ইউএনকে যে এখানে এসে দেখতে যে আমাদের প্রস্তুতি কেমন, আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, এবং এখন দেখা যাক যে কি অবস্থা দাঁড়ায়, তারপরে আমরা বুঝবো। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আগের যেই সরকার ছিলেন যাদের ভুল হয়েছে বলে আমরা মানে মনে করি যে তারা অতিরঞ্জিতভাবে এটাকে দেখার চেষ্টা করছেন। আপনিও বলছেন যে বিগ অ্যাচিভমেন্ট হিসেবে দেখেছে। মানে আর কোনো দেশ আমি শুনিনি যে আতশবাজি ফুটিয়ে এটাকে সেলিব্রেট করেছেন। আমরা করেছি, যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করেছি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এইবারও যে রিপোর্ট দেওয়া হলো, এইটা কি আপনারা যেহেতু রিপোর্ট করেন অন রেগুলার বেসিসে, এই ইস্যুতে আপনি এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছে, আপনি শুনেছেন কিনা যে এইটা কোনো ধরনের মানে জাতিসংঘের কাছে পাঠানোর আগে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বা সরকারের ভিতরেও বড় পরিসরে আলোচনা হয়েছে, বা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা, নাকি আমরা একটা রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টিং এর মতন এটা করে? এইটাই হয়েছে। ব্যবসায়ীদের সাথে যেই ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে, আমি ওনাদের সাথে রেগুলার কমিউনিকেশনে আছি, তো ওনাদের একটাই দাবি ছিল যে আমরা গ্রাজুয়েট করব। ঠিক আছে, আমরা তো গ্রাজুয়েট করব না এরকম কোনো সুযোগও নাই, এটা আমার হাতে নাই, গ্রাজুয়েট করব, কিন্তু আমার হাতে নাই, টাইম দিতে হবে, এক্সটেনশন দিতে হবে, এইটা হলো ওনাদের মূল কথা। এবং 2 বার না 3 বার চিফ অ্যাডভাইজার সাহেবকে চিঠিও দেওয়া হয়েছে যে এই ওনাদের কথাগুলি জানিয়ে যে আমরা গ্রাজুয়েশন একটু পিছাতে পারি কিনা। এইখানে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যে এই যে আপনার ইউএনসিডিপি যেটা, তাদের অ্যাসেসমেন্টে বাংলাদেশ 2 বারই পাশ করছে, এবং
তাদের অ্যাসেসমেন্টে বলতেছে যে পৃথিবীতে এই পর্যন্ত 7-8টার যেসব দেশ গ্রাজুয়েট হয়েছে, মানে তার মধ্যে LDC থেকে বাংলাদেশ একমাত্র দল, মানে একমাত্র সবগুলো ফুলফিল করতে পারছে। এখন যুক্তি হচ্ছে, ফর এক্সাম্পল যদি ইনফ্লেটেড ডেটার উপরে বাংলাদেশের ইকোনমি ধরা হয়, ফর এক্সাম্পল এখন বাংলাদেশের $2800 হলো মাথা পিছু ইনকাম। এরকম যদি কম হয় কি হবে? কিন্তু এটা যদি কম হয় তাহলে অর্ধেকও যদি ধরেন তাও তো বাংলাদেশ কোয়ালিফাইড। দর্শক, একটা আলোচনা করছিলাম যে আমরা এলডিসি থেকে উত্তরণটা কতখানি গুরুত্বপূর্ণ এবং আমরা জানি সেটা, এবং সেইটাকে সঠিক সময়ে করা হচ্ছে কিনা এবং সেটার প্রস্তুতি কতখানি বাংলাদেশের আছে। আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ, বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। রেফাতুল্লাহ মৃধা বলছেন, এবং এটা আমরাও আমাদের অ্যাসেসমেন্টে দেখেছি যে হয়তো ডেটা ইনফ্লেটেড হতে পারে, সেই অভিযোগ আছে। কিন্তু সেইটাকে যদি আপনি মাথায় নেন, তারপরেও বাংলাদেশ বেশ উচ্চ মর্যাদার সাথে ওই যতগুলো ক্রাইটেরিয়া আছে বের হয়ে যাবে। এখন বাংলাদেশের জন্য একটা সুযোগ ছিল যে তারা যে রেগুলার রিপোর্ট করেন সেই রিপোর্টের ভিতরে এটাকে প্রতিস্থাপিত করা, কিন্তু আমি যতটুকু শুনেছি যে এইটার ভিতরে অতখানি রিফ্লেকশন হয় নাই। কিন্তু দ্বিতীয় যেটা বড় বিষয় আছে সেটা হলো যে আমার যে কৌশলপত্র আছে সেই কৌশলপত্রটা কতখানি আমরা বাস্তবায়ন করতে পারছি, মানে কি ধরনের বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিব এবং সেটার অগ্রগতি কতখানি দেখছেন আপনারা, যে আমরা একটু আগাচ্ছি কিনা না। কারণ অ্যাসেসমেন্টে এসছে, জাতিসংঘের টিম হয়তো সামনে আরও আসবে, সেই বিষয়গুলো তো তারা দেখবেন। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা STS, তো সেটা আসলে কীভাবে নিয়েছি সেটাও কিন্তু আবার সেই গভর্নমেন্ট লেড, এবং সেখানে যে প্রজেক্টটা হয়েছে সেটা আসলে ERD করেছে, এবং সেইখানে এই যেরকম একটা হাই লেভেল কমিটি, যে 22 সদস্য বিশিষ্ট যে কমিটি, যেখানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি এটার হেড, তো সেটা যেরকম একটা টপ ডাউন ছিল, এটাও কিন্তু সেরকমই, এই স্ট্র্যাটেজিটাও টপ ডাউন হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে আলাপ আলোচনা লিড করছেনই কিন্তু এই সরকারি সংস্থাগুলো বা মন্ত্রণালয়গুলো। এখানে আমি মনে করি পুরো জিনিসটা যেরকম হওয়ার কথা ছিল, যে এই যে বিজনেস বা এই যে ইকোনমিক সেক্টর ড্রিভেন, তো সেই জিনিসগুলো কিন্তু হয়নি। সুতরাং ওই তাদের সঙ্গে আলাপ করে বা তাদের কথা অন্তত শুনে যে অন্তত 2 লাইন লেখা, তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা ঘাটতি হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো সরকারকে যে তারা দেরিতে হলেও যে অনুরোধ করেছে জাতিসংঘকে, যার ভিত্তিতে যে এখন এই প্রতিনিধি দল এসছে, সেটা কিন্তু এই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই গেছে সেই অনুরোধটা। এবং এই মুহূর্তে যারা আসছেন, বাংলাদেশে আছেন, তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা বৈঠক করেছেন, এই বিশেষ করে যে BGMA, BKMA, তারপরে এমপ্লয়ার্স ফেডারেশন, তাদের সঙ্গে কথা বলেছে। সাথে ওনার কথার সাথে একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে STS এর কথা বললেন, প্রগ্রেস অফ দ্য STS, আমি বলবো ইট ইজ জিরো, প্রগ্রেস ইজ জিরো, নাথিং হ্যাপেন, ইজ অফ ডুইং বিজনেস। আপনি দেখেন এয়ারপোর্টে আমার স্যাম্পল এসে পড়ে থাকে 2 সপ্তাহ সময় লাগে রিলিজ করতে, তাহলে এইটা তো করার কথা 2 ঘন্টার মধ্যে। তাহলে STS এ কিন্তু এগুলি লেখা আছে। আমার কথা ছিল বিভিন্ন দেশের সাথে FTA সাইন করা, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করার। সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, আলোচনা চলছে, হচ্ছে, দেখা যায় কি হচ্ছে। সরকার আশা প্রকাশ করছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে 2029 সালের মধ্যে আমরা একটা FTA করতে পারবো, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের দিক থেকে কোনো ইন্টারেস্ট আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। রেফাত ভাই, মানে এই আমি যেমন জাপানের সাথে আলোচনা চলছিল আমরা জানি, এর আগে আমার মনে আছে যে শ্রীলঙ্কার সাথে অনেক দূর এগিয়ে গিয়ে কেন ওটা বন্ধ হয়ে গেল সেটাও আমরা জানি না, এবং সেইটাকে আবার
এই সরকারের সময় যে যখন FTA করার আলোচনা হচ্ছে ওইটাকে রিভাইভ করব কিনা হ্যাঁ সেটা আমি জানি না। সিঙ্গাপুরের সাথে মানে করার জন্য খুব উৎসাহ আমরা দেখছি। সোফার 11টা বা 12টা দেশের সাথে বাংলাদেশ নেগোসিয়েশন এখন কন্টিনিউ কিন্তু করতেছে। ক্যাপাসিটি কি আমাদের আছে? 11টা ক্যাপাসিটিটা 12টা দেশের সাথে হ্যাঁ, একসাথে আলোচনা করা একসাথে হবে না। মানে যুক্তরাষ্ট্র যেরকম মানে 100 দেশের সাথে একসাথে ট্রেড নেগোশিয়েট করছিল, আমরা সেটা ক্যাপাসিটি নাই এখনো। তো এখানে জাপানের সাথে নেগোসিয়েশন যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এটা কমপ্লিট করছে, মানে যে কোনো সময় এটা সাইন হইতে পারে, এটার একটা ভালো সম্ভাবনা আছে। বাট অ্যাট দ্য সেম টাইম জাপান কিন্তু ওই 3 বছরের গ্রেস পিরিয়ডও দিচ্ছে। এখন ইউরোপিয়ান ইউনিয়নকে আমি বাংলাদেশ পাঠাইছে, প্রপোজাল পাঠাইছে, এটা রিপ্লাই কিন্তু এখনো দেয়নি। না এটা কখন দেয় এটা ঠিক নাই। এইরকম অনেক দেশের সাথে এরকম আছে, নেগোসিয়েশনে আছে। এখন আমি যেই কথাটা মানে দ্য সামারি অফ দ্য ডিসকাশন সেটা হচ্ছে যত যুক্তি দেখানো হোক, এটা আমার একেবারে অবজারভেশন, যেটা অ্যাসেসমেন্ট, জাতিসংঘের অ্যাসেসমেন্ট আর আমার অ্যাসেসমেন্ট ডিফারেন্ট হবে। আমার এই অ্যাসেসমেন্ট হচ্ছে যে আপনি যদি নেপালের ইকোনমি, বাংলাদেশের ইকোনমি, ভানুয়াতুর ইকোনমি, বাংলাদেশের ইকোনমি যদি একত্রিত করেন তাহলে হবে না। টোটালি ডিফারেন্ট ইকোনমি। বাংলাদেশে যে সাইজ অফ দ্য কান্ট্রি, এটার মধ্যে যেই পরিমাণে মানুষ আছে আর যেই পরিমাণে ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে, এইটা অন্য দেশে খুব বেশি। সেটা তো অনেকে ওনারা বলবেন যে ওই বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি ওই সব ইকোনমির চাইতে। না, কিন্তু যেটা মানে যুক্তি আছে, আমি দুটো সাইডের যুক্তিতে আমি বলি, ভানুয়াতুর লোক কত 20,000 হবে, সেটা হচ্ছে, কিন্তু তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। দেখেন আমি ডাইভার্সিটি নাই অনেকখানি, তাদের শক আসলে একসাথে পড়ে যাবে। যেইটা বড় আর্গুমেন্ট আছে আপনার ফেভারে সেটা হলো বাংলাদেশের, যেহেতু রপ্তানি বাজার নিয়ে তো বেশি কথা হচ্ছে, বাট মাহফুজ ভাই ইয়ের কথাও বলেছেন, আমাদের ওষুধ শিল্পের কথা বলেছেন, দেশের ভিতরে তৈরি হয়। সেটা হলো যে রপ্তানির এত বড় অংশ, যেটা আপনি বলছিলেন প্রথমে, যে 73% আমার এটা সরাসরি যুক্ত এইসব বাজারে। এইটা নেপাল বা অন্য যে দেশগুলো আমার সাথে হচ্ছে, ভুটান, নেপাল, এরা আমাদের সাথে গ্র্যাজুয়েট করবে, তাদের রপ্তানির এত বড় অংশ সেটা নাই। নেপালের মূল বাণিজ্যটাই হয় ভারতের সাথে, যেহেতু তার পরিবেষ্টিত ভারত দিয়ে, কারণ চীনের দিকে তো পাহাড়। তো নেপাল কিন্তু অনেক আগে ভারতের সাথে, আজকে না, এটা প্রায় 20-30 বছর আগে তারা কিন্তু ভারতের সাথে দ্বিপাক্ষিক ভাবে এটা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা আছে, মুক্ত বাণিজ্য চুক্তি তাদের আছে আর কি। আমরা তো এটা করতে পারি নাই। তো এখন জাতিসংঘ, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব, জাতিসংঘ যদি এসে বলে যে তুমি করতে পারো না, এটা তোমার দোষ, এখন তুমি পড়াশোনা করো নাই, পরীক্ষার টাইম আমি কেন পিছাবো? ফর এক্সাম্পল, নেপালের ইকোনমি, ইট ইজ মোস্টলি ডিপেন্ডেন্ট অন ট্যুরিজম, তাই না? ট্যুরিজমে কি হয়, আমি টাকাটা গিয়ে খরচ করতেছি, দে আর রিসিভার অ্যান্ড আমি স্পেন্ড করছি। আর বাংলাদেশের ইকোনমি কি হয়, আমি একটা জিনিস পাঠাচ্ছি, সেই গুডস বিক্রি করে তারপরে আমি আর্ন করতেছি, তো টোটালি ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, আমি ওই বায়ার যদি আমার টাকাটা পাঠায় তাহলে আমি রিচ, ঠিক আছে, আমি এই টাকাটা গিয়ে নেপালে খরচ করতেছি, তাই না? তো নেপাল ইজ রিসিভিং এন্ড, তারা তাদের ইকোনমির এটা হলো তাদের একটা মানে সুবিধা, তাই না? আর সেকেন্ড যেটা হচ্ছে যে জাতিসংঘ যদি আমাদের, আমরা তো সব পরীক্ষায় পাশ করছি, হ্যাঁ, এইখানে কথাটা হচ্ছে যে বাংলাদেশ যদি চায়, কারণ এলডিসি গ্রাজুয়েশনে ইট ইজ এ ম্যাটার অফ সোভারেনিটি। না না, আপনার গ্রাজুয়েশনে রিফাত ভাই, আমি আপনার আই স্ট্যান্ড ইউ কারেক্টেড, বাংলাদেশ ক্যান আপিল, কিন্তু আপনি ক্রাইটেরিয়া মিট করলে, যদি আপনার কমিটি এবং এটা দিন শেষে সাধারণ অধিবেশনে যায়, তো সাধারণ অধিবেশনে সব দেশ থাকেন, ওনারা চাইলে এটা বাংলাদেশ না করার কোনো সুযোগ নাই। কোন কারণে আমি সভারেনিটি বললাম? বাংলাদেশ যদি এখন বলে যে না আমি এলডিসি থাকতে চাই, তাহলে তো আপিল করলে এটাই এই জায়গাটাই অ্যাসেসমেন্টটা করতে পারবে, এই স্বাধীনতাটা আছে। এবং এইটা সব সময় জাতিসংঘের যে কমিটি এটা দেখেন বা এটা ইকোসকে যেটা দেখে, সে তারা একটা সবসময় একটা এমপ্যাথি, একটা সংবেদনশীলতা নিয়েই এটাকে বিবেচনার ভিতরে রেখেছেন। এবং এর আগে যে দেশগুলো গ্র্যাজুয়েট করেছে তারা যখন সময় চেয়েছেন, এখন যে অধিকাংশ দেশই তাদের পূর্ণ আবেদনের, এখন যে অ্যাসেসমেন্ট টিম আসছেন ইউএন এর,
দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন আমি মনে করি। তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে এইসব বিষয়ে গত 2 দিন। দে মে বি কনভিন্সড, আই এম নট শিওর, বাট মে বি কনভিন্সড ফর ডেফারমেন্ট। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের এলডিসি উত্তরণ নিয়ে এবং তার প্রস্তুতি নিয়ে আমরা কতখানি কাজ করছি এবং সেটাতে যদি আমরা পেছাতে চাই সেইটারও যে প্রস্তুতি দরকার আছে সেইটা আমরা যথাযথভাবে পালন করছি কিনা সেই আলোচনা করব। বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। কৌশল যদি আলোচনা করি, একটা বড় আলোচনা হয়েছে যে আমাদের পেছানোর জন্য আমাদের আবেদন করতে হলে সঠিক অ্যাসেসমেন্ট, এটাকে সামনে নিয়ে যাওয়া। আপনি খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা হলো যে অংশীজন যারা আছেন তাদের সংযুক্তি এবং তাদের পার্সপেক্টিভ, তাদের প্রস্তুতিটাও দেখা। এটা তো নাই। সরকারেরও যে বিভিন্ন সংস্কারগুলো আছে সেটার ব্যাপারে অগ্রগতি কম হয়েছে, গত 1 বছরেও কম হয়েছে। তো সেইগুলোকেও একটা অ্যাসেসমেন্ট করা। আপনি কি মনে করেন যে একটা কমিটমেন্ট তো দেখাতে হবে? আমি যদি পিছাতে চাইও, আমি যেটা সাধারণভাবে বুঝি, নিউট্রালভাবে যদি দেখি, তাহলে আমাকে এইটাও মানে এনশিওর করতে হবে যে আমি যদি এইবার পেছাই এবং জাতিসংঘের যদি কাছ থেকে আমি সেই সুযোগটা পাই, আমরা কিভাবে নিশ্চিত করব তাদেরকে বা তাদেরকে আশ্বস্ত করব যে এই সময়টা আমরা যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের যে প্রস্তুতি আছে সেটা নিব, যেন আমাদের এরপরে আর কোনো দিন এই আবেদন করার প্রয়োজন হবে না। না, এই ক্ষেত্রে একটা বিষয় সত্য যে যেহেতু বিজনেসম্যানদের একটা কনসেন্ট আছে এই জায়গাটাতে, যে যদি পেছানো হয় তাহলে সেক্ষেত্রে তার প্রস্তুতি নিতে পারবেন, এটা কিন্তু তারা আশ্বস্ত করছেন এবং সেইটাকে একটা চার্টারের মতো করে কিন্তু তাদের কাছ থেকে এটা লিখিত প্রতিশ্রুতি নেওয়া যায়। এই কাজটা প্রথমে করতে হবে আমাদের, যে বড় বড় যে সমস্ত ব্যবসায়ী সংগঠন রয়েছেন যারা এক্সপোর্টার, তো তাদের কাছ থেকে আমরা এরকম একটা লিখিত নিতে পারি কিনা যে এরপরে আমরা আর কোনো আবেদন করব না, এটা একটা। আরেকটা হচ্ছে যে এই কৌশলটা তারা নিজেরা নির্ধারণ করবেন। আগে যেটা আমরা দেখেছি এটা কিন্তু টপ ডাউন ছিল, প্রত্যেকটা জায়গাতে মন্ত্রণালয় নিজেই ডিকটেট করেছে এবং তারা বলেছে যে কীভাবে নিতে হবে। তো আমি যেটা আগে বলেছি, তারা যেহেতু এক্সপোর্টার নন, সুতরাং তারা মানে মন্ত্রণালয়গুলো তো আসলে বলে দিতে পারে না কীরকম। তো এখন এই কর্মকৌশলটা ব্যবসায়ী সম্প্রদায়ের বা এক্সপোর্টারের দিক, হ্যাঁ, সরকার কোথায় দেবে? সরকার দিবে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কোঅপারেশন, ওইখানে যে আমরা কিভাবে কোঅপারেশনে এবং যে জায়গাগুলোয় আমাদের নীতিগত সংস্কার, হ্যাঁ, ওই নীতিগত সংস্কারের যে কমিটমেন্ট, সেটার একটা পথরেখা তাদের দিতে হবে। হ্যাঁ, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে গেছেন বা উনি নিজেও গেছেন, সেটা হচ্ছে যে আমাদের লজিস্টিক্সের কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখন যে পোর্টের কথা যেটা দেখছি, এখন বিদেশিদের তো নিয়ে আসছি আমরা কয়েকটা টার্মিনালে, কিন্তু আলটিমেটলি আমাদের যে পুরো যে সাপ্লাই চেইন সেটার মধ্যে সবচেয়ে বড় ব্যারিয়ার কিন্তু আমাদের লজিস্টিক্স। যদি আমাদের একটা লজিস্টিক্স পলিসি আছে, তারপরেও সেখানে কিন্তু কোনো মতো দেখতে পাচ্ছি না আমরা। তো সেই জায়গায় ব্যবসার যে খরচ সেটার কি হবে, তারপরে বিনিয়োগের যে খরচ, সেখানে যে আমরা কী ধরনের পরিবর্তন নিয়ে আসবো, মানে মূল কথা হচ্ছে যে আমাদের নীতিগত জায়গাতে কী কী সংস্কার আমরা করছি, যেটা আসলে গভর্নমেন্টের মূল দায়িত্ব, এবং এই সংস্কারটা আসলে ব্যবসা বান্ধব কিনা, রপ্তানি বান্ধব কিনা, সেটা নিশ্চিত করতে হবে আমাদের। তাহলে কমিটমেন্টের দুটো জায়গা আছে প্রধানত,
একটা হলো যে বিজনেসম্যানদের কমিটমেন্ট, তো সেখানে হচ্ছে যে তারা আসলে নিজেরা কী কী জায়গাতে উন্নতি ঘটাবেন। একটা বড় জায়গা আছে যেখানে আসলে যৌথ দায়িত্ব আছে, সেটা হলো যে দক্ষতা উন্নয়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি। তো সেই জায়গাতে যেমন ব্যবসায়ী সংগঠন তারাও কাজ করবে, সরকারও সেখানে নীতিগত সহায়তা দেবে বা যদি ভর্তুকি দরকার হয় দেবে। আমাদের কিন্তু আস্তে আস্তে ভর্তুকি, এখন তো ভর্তুকি বলে ব্যবসায়ীরা বলছেন যে কিছু নেই, কিন্তু সরকার তো দাবি করছে যে ভর্তুকি এখনো আছে। বিদ্যুতে আছে, আপনার রপ্তানি এখনো নগদ প্রণোদনা বড় আকারে কিছু আছে, আমাদের বড় আকারে আছে। এখন আমাদের এখানে একদম শূন্যতে নামিয়ে নিয়ে আসতে হবে নগদ প্রণোদনা যেমন একটা বিষয়। আমাদের এখানে আর ভর্তুকি আপাতত দিব না, কিন্তু তারপরেও তো তাদের মার্কেট অ্যাক্সেসটা থাকবে, যে তারা ডিউটি ফ্রি অ্যাক্সেস তো পাচ্ছে। আর একটা বড় কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এফটিএ নেগোসিয়েশনগুলো আছে এখন, তা আমাদের দৃশ্যমান উন্নতি দেখাতে হবে যে আমরা অন্তত বড় বড় যে সমস্ত আমাদের বাণিজ্য অংশীদার, দ্বিপক্ষীয় অন্তত বাণিজ্য অংশীদার, তাদের সঙ্গে আমরা এফটিএ করে ফেলেছি। আমরা কি সত্যিকার অর্থে অ্যাসেস করেছি যে এইটার মানে যেটা আগে যেটা আমরা বলতাম যে বাজার উন্মুক্ত করে দিলে আমরা তো এটাই মানে আমাদের এখানে দেশের ভিতরে আমার ব্যালেন্স অফ পেমেন্ট আমরা রাখতে পারবো কিনা, এটা ইম্পোর্ট দিয়ে ভরে যাবে কিনা, আমার দেশের ভিতরের যারা মানে স্থানীয় শিল্পের প্রোটেকশন নষ্ট হবে কিনা। তো ওই অ্যাসেসমেন্ট এবং ওই স্ট্র্যাটেজিগুলো কি আমরা মানে এগুলো কি আলোচনা হয়েছে কিনা একই রকমই? মানে যে আপনার সাথে করছি কি মানে এটার কি কোনো ফিজিবিলিটি স্টাডি হলো? এটা কি সংশ্লিষ্ট যারা লাভবান হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন সেই ব্যবসায়ী গোষ্ঠীর সাথে কি আলোচনা হয়েছে বলে আপনারা জানেন? এটা খুবই সহজেই বোঝা যায় যে এখানে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট যেটাকে বলে, তো সেটা তো আমরা সবসময় বুঝি যে কিছু কিছু শিল্প, দেশীয় শিল্প, সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক এভিনিউ তো আছে, তো সেখানে টেকনিক্যাল সাপোর্ট আছে, অ্যাসেসমেন্টটা করা হয়েছে কিনা কৌশল নির্ধারণের জন্য জয়েন্ট স্টাডি গ্রুপের একটা অ্যাসেসমেন্ট তো হয়, কিছু স্টাডি আছে, এটা কি আমরা জানি কিনা এই জায়গাতেও আসলে এই কাজগুলো হয়েছে। তো এখন মূল কথাটা হচ্ছে কি যে আমরা কি আমাদের অর্থনীতিটাকে বন্ধ করে রাখবো এটার জন্য? ভিয়েতনাম কীভাবে করতে পারলো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই যে মুক্ত বাণিজ্য চুক্তি, এবং 2029 সালে যখন আমাদের এটা শেষ হবে, আমাদের এই যে ট্রানজিশন পিরিয়ড, ঠিক সেই সময়ের মধ্যে দেখা যাবে যে ভিয়েতনামের যে শুল্ক সেটা শূন্য। এই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভিয়েতনামের চুক্তি আছে, এবং অনেকগুলো দেশের সঙ্গে 60-61 দেশের সঙ্গে তাদের চুক্তি আছে। তো এখন এই এতগুলো ভিয়েতনাম করতে পারলেও ভিয়েতনামের চাইতে আমাদের অর্থনীতি বড়, আমরা যেটা আবার তার এক্সপোজারও মানে তারা তো বিরাট অঙ্কের যে এফডিআই আছে, তার এক্সপোর্ট আমার থেকে 4 গুণ বেশি, আরো বেশি, সেটা তো $300 বিলিয়ন চাইতে বেশি। তো এখন এই যে অবস্থা, আমরা তো আমাদের অর্থনীতির জন্য সেরকম একটা এভিনিউ তৈরি করিনি। আমরা যদি এরকম করে আস্তে আস্তে আমাদের অর্থনীতিটাকে ওপেন করি, তাহলে সেক্ষেত্রে একটা বড় কাজ হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমাদের এই মুহূর্তে যে রেভিনিউ, যেটার কথা আমরা ভয় পাচ্ছি যে ওপেন হলেই আমাদের গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে, কিন্তু আবার আমাদের তো এমনিও কম, আমাদের এখনো কম, আমাদের সর্বনিম্ন বোধহয় আমাদের ট্রানজিশনটা হবে। তার কারণে এখন আমরা যেরকম একটা ইনডিরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ড করছি, আমরা ডিরেক্ট ট্যাক্সের দিকে যাব, ইকোনমির অনেক রিফর্ম হবে, তো সেই কাজগুলো আমাদের করতে হবে, আজ হোক আর কাল হোক, সুতরাং এখন কিন্তু আমাদের আস্তে আস্তে যেতে হবে। তো সুতরাং এই জায়গাগুলোতেই আমাদের আসলে কমিটমেন্টগুলো দরকার। রেফাত ভাই, যেই আলোচনা মাহফুজ ভাই বললেন যে এটা তো মানে উত্তরণ 2026-এ করি বা 29-এ করি, বাজার সুবিধা 29-এ হারাই বা 33-এ হারাই, 32-এ হারাই, আসলে তো বিষয় যেটা বলছেন যে প্রস্তুতি নেওয়া, আমাদের সক্ষমতা বৃদ্ধি করা, মুক্ত বাণিজ্য চুক্তির মতো জায়গাগুলোতে আরও বেশি আমাদের মনোযোগী হওয়া, এগুলোকে রিয়েলাইজ করা, বাট সবই তো ভবিষ্যতের কথা বলছে। এই পুরো প্রক্রিয়ার ভিতরে ব্যবসায়ীদের কথা ডক্টর মাহফুজ কবির বারবার বলেছেন। আমি একটা জিনিস আপনাকে অ্যাড করে বলি, বা এখনও যেই জাতিসংঘের টিম এসেছিল তাদের আলোচনার ভিতরে রাজনৈতিক দলের জায়গা এখানে কোথায়? কারণ এখন তো এই সরকার নির্বাচনের দিকে যাচ্ছেন, আমরা নতুন রাজনৈতিক দল আসবে, এলডিসি উত্তোলন অর্থনীতির জন্য একটা মানে আমি বলবো যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এইটার সাথে যতগুলো অর্থনৈতিক সংস্কার আছে ওই এসটিএস এর ভিতরে এটা আছে, ওই রেভিনিউ কালেকশন থেকে শুরু করে আমার মুক্ত বাণিজ্য চুক্তি পর্যন্ত। রাজনৈতিক দলের ভেতরে তো আমি এই আলোচনা খুব বড় আকারে দেখছি না, খুবই ছাড়া, এবং সরকারও অন্যান্য অনেক ধরনের সংস্কারে হয়তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন, কিন্তু এই বিষয়ে আলোচনা করছেন কিনা বা জাতিসংঘ থেকেও আলোচনা হচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন কিনা, এই বিষয়টা রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বেশি একটা আলোচনায় ছিল না। অর্থাৎ আমি দেখতেছি যে এই সরকার আগে যে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, তাদের মধ্যে মোটামুটি একটা আলোচনা হয়েছে, একটু প্রেশার দিয়ে, বিজনেসম্যানদেরকে প্রেশার দিয়ে, নিজেরা একটু অ্যাসেসমেন্ট করে ওনারা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছিলেন,
মানে ডেফারমেন্টের দিকে যান নাই। বাট আমার ধারণা যে নেক্সট গভর্নমেন্ট যদি আমরা পাই, পলিটিক্যাল গভর্নমেন্ট, তখন এইটা একটা বড় সিদ্ধান্ত হয়তো আসতে পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও দুই রকম মতামত আছে। আমরা দেখেছি যে বিভিন্ন উপদেষ্টাদের ভিতরে একটা মতভেদ হয়তো আছে, এখনো পূর্ণ মতৈক্য হয়তো আসেনি। আমরা আজকে আলোচনা শেষ করতে হচ্ছে এখানে। দর্শক, আমরা আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। এলডিসি থেকে উত্তরণ আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। এটার কারণ হলো অর্থনীতির প্রত্যেকটি খাতই কিন্তু এটার সাথে সরাসরি যুক্ত। রপ্তানি যেমন আছে, কিন্তু তার সাথে দেশীয় শিল্পের স্বার্থ এখানে যুক্ত আছে। এখানে স্বাস্থ্য খাত থেকে শুরু করে আমার যেই উন্নয়ন কার্যক্রমের অর্থায়ন আছে, তাও এখানে গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং সার্বিকভাবেই এই বিষয়টিকে আমাদের তো এড়িয়ে যাবার উপায় নেই, এবং সত্যিকার অর্থেই বাংলাদেশ আজকে হোক কালকে হোক এটার প্রস্তুতি যেমন নেবে, যদি এটাকে পেছানোর আবেদন করতে হয় সেইটারও যথেষ্ট প্রস্তুতির দরকার রয়েছে। এবং সেই জায়গাটাতে আমি আশা করব যে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার না, ব্যবসায়ী মহল এবং অন্যান্য যারা অংশীজন আছেন তারা একত্রিতভাবে কাজ করবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়তো যে রাজনৈতিক দলগুলো আরও গুরুত্ব নিয়ে এটার ভেতরে অংশগ্রহণ করবেন, এবং সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন ইশতেহারে তারা যথাযথভাবে এটাকে উল্লেখ করার চেষ্টাও হয়তো করবেন। এই আলোচনা শেষ করছি আজকের মতন। নিশ্চয়ই আমরা আবার ফেরত আসবো, আপনাদের সাথে যুক্ত হব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।